গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি, পতাকা হাতে হাজার হাজার শিক্ষার্থী বললেন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ। মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন সিসি সহ 5 কমিশনার, গ্রহণ করলেন রাষ্ট্রপতি। নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ হাবিবুল আউয়ালের। একদিন বন্ধ থাকার পর খুলেছে পোশাক কারখানা, শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার। সাভারে 11 দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, অস্থিরতার জন্য দায়ীদের আটকের হুঁশিয়ারি বিজিএমইএর। পরিচয় নিশ্চিতে বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের। জীবিত দেখাতে চাপ দিয়েছিল আওয়ামী লীগ সরকার, অভিযোগ পরিবারের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে কিছুক্ষণের মধ্যেই শহীদি মার্চ শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি যাব তার কাছে। সময় যত গড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানুষের সংখ্যাও তত বাড়ছে। অর্থাৎ পূর্ব নির্ধারিত যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী বিকেল 3টায় শুরু হওয়ার কথা শহীদি মার্চ। 3টা বেজে কিছু সময় পার হয়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই দেশ জুড়ে যে আজ একটি বিশেষ কর্মসূচি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্য থেকে শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সহকর্মী আল কাসির। যে পূর্ব নির্ধারিত সময় বিকেল 3টা বেজে কিছু সময় পার হয়েছে, এবং আমি যেটি বলছিলাম যে সময় যত গড়াচ্ছে মানুষের সংখ্যা কিন্তু সেটি বাড়ছে। এবং আমরা যদি 5 আগস্টের সঙ্গে 5 সেপ্টেম্বরের তুলনা করি, সেক্ষেত্রে আগস্টে যেমন ছাত্র জনতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, আজকেও কিন্তু আমরা সেই একই অবস্থা দেখতে পাচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমন রয়েছে, ঠিক তেমনি বয়োজ্যেষ্ঠরাও আছেন একদম খুদে শিশু ও পরিবারের স্বজনরাও ছুটে এসেছেন। সব মিলিয়ে আজকের এই যে জমায়েত, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই জমায়েতটা দেখে আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, যে আপনার প্রশ্নে একটু পরে আসছি, তার আগে বলছি যে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে জমায়েতটা আরও বাড়বে। সবে তো 3টা বাজলো, আস্তে আস্তে বেলা যত গড়াবে বা সময় যত গড়াবে তত আরও বাড়বে। এবং আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন বয়সের একদম ছাত্র থেকে শুরু করে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ, তারা ব্যানার নিয়ে এখানে চলে এসেছেন, এবং আরও অনেক শ্রেণী পেশার মানুষ এখানে চলে এসেছেন। এই জমায়েতটা নিয়ে যদি একটু বলতে চাই, তাহলে বলবো এই যে জমায়েতটা, সেটা যেই যারা মারা গিয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদের যারা স্লোগান দিয়ে তারা কিন্তু বলছেন যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। আসলেই ঠিক, শহীদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্যই কিন্তু আজকের এই জমায়েত। এবং এই জমায়েতটা বাড়ছে। আমরা যেটা দেখেছিলাম, ঢাকা পলিটেকনিক থেকে একটা মিছিল নিয়ে এসেছে, তারপর দেখলাম ঢাকা কলেজ থেকে আসছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছে। এবং আপনি এখন যেই পরিবেশটা দেখতে পাচ্ছেন, যে পতাকা উঠছে, পতাকা নাড়ানো হচ্ছে, এইটা দেখেই বোঝা যায় যে দেশের প্রতি আমাদের কতটুকু প্রেম বা কতটুকু। কাসির, এই যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, যে কোটা সংস্কার আন্দোলন, যেটি এক দফায় গিয়ে রূপ নিয়েছিল, সব আন্দোলনের পুরো আন্দোলন জুড়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বৈচিত্র্যময় বিষয়টি ছিল পতাকা। লাল সবুজের পতাকা কাঁধে, বুকে, মাথায় বেঁধে, হাতে নিয়ে মানুষ আন্দোলন করেছিলেন। আজকেও ঠিক একই পরিস্থিতি, একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পতাকার প্রতি যে ভালোবাসা মানুষের। হ্যাঁ, আজকেও সেম অবস্থায় দেখা যাচ্ছে, কারো মাথায়, কারো হাতে, এবং সবাই পতাকা উড়াচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, একদম পতাকা উড়িয়ে কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি করা হচ্ছে, যে বিষয়টা সবার কাছেই ভালো লাগছে। পাশাপাশি দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা তেমনটাই বলছি, সাধারণ মানুষ সেটাই বলছেন যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নতুন দেশ সংস্কারের বিষয়টি, দেশ কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, মানুষের প্রত্যাশা কি, 1 মাসে কতটুকু পূরণ হলো, নতুন কি স্বপ্ন দেখছেন, সেটিও কিন্তু আজকের দিনে মানুষের মধ্যে কিন্তু সেই বিষয় নিয়ে গুঞ্জনও শোনা যাচ্ছে। একদম, এর আগেও যেটা বলেছিলাম যে সবাই মিলে কাজ করার জন্য, দেশ গড়ার জন্য সবাই মিলে কাজ করছে। আমরা ছাত্রদের সমন্বয়ে বিভিন্ন অভিযান দেখেছি, বিভিন্ন টিম সমন্বয় করে কাজ করছে, বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে তারা অলরেডি আওয়াজ তুলেছে। তারা বলছে যেখানে ঘুষ সেখানেই ঘুষি, এরকম কথা বলছে। এইগুলো বাস্তবায়ন করার জন্য বা বিভিন্ন খাত, যেই খাতগুলো এতদিন একদম নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, সেই খাতগুলো কিভাবে ঘুরিয়ে নিয়ে আসা যায়, তার জন্য যারা বর্তমান সরকার যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, তারা কাজ করছে। পাশাপাশি ছাত্রদের বা ছাত্র জনতার মধ্য থেকেও কিন্তু তারা কাজ করতে আমরা দেখেছি। আর একটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কাছে যেটি শুরুতেই বলছিলাম, যে
খুব ছোট্ট একটি চাওয়া, অনেক বড় কোনো প্রত্যাশা কিন্তু ছিল না। প্রথমেই প্রত্যাশা ছিল হচ্ছে কোটা সংস্কার, সেখান থেকে এই পর্যন্ত মাত্র ৩৫ দিনের আন্দোলনের সম্ভব হবে সেটি কিন্তু অনেকে সেই অর্থে ভাবেওনি, যেটি এখন বাস্তবে রূপ নিয়েছে ৩৫ দিন। এবং পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু আগস্ট মাসকে প্রলম্বিত করেছে, দীর্ঘায়িত করেছে। তারা কিন্তু আমরা দেখেছি জুলাই মাসকে প্রলম্বিত করেছে এবং তারা বলেছে ৩৫ জুলাই, সেটিও কিন্তু এখনো মানুষের মধ্যে আমরা শুনতে পাচ্ছি। একদম, এখনো বলছে যে আমরা বলছি ৫ আগস্ট, কিন্তু ওরা বলছে ৩৫ জুলাই। এই সংখ্যাটা অনেক বড়। আমরা হয়তো ক্যালেন্ডার অনুযায়ী বলছি ৫ আগস্ট, ৬ আগস্ট, কিন্তু বড় যে সংখ্যাটা তারা কিন্তু বলছে ৩৫ জুলাই, ৩৬ জুলাই। এই ধারাবাহিকতা আসলে ওরা রাখতে চাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে মনে করে দিতে চাই, কাসির যখন আন্দোলন একদমই অহিংস একটি আন্দোলন ছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল, শিক্ষার্থীরা বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন এগুলোও করেছে, সেখানে কিন্তু কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। কিন্তু সেই সংঘর্ষের ঘটনার সূত্রপাত কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই রাজু ভাস্কর্য, এই ক্যাম্পাস থেকেই কিন্তু। সেই 15 জুলাইয়ের কথা যদি আমরা বলি, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যখন কোটা সংস্কার নিয়ে তারা সোচ্চার ছিলেন, সেই মুহূর্তে কিন্তু তাদের উপরে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়। সেটিও কিন্তু মানুষ ভুলে যায়নি, শিক্ষার্থীরা ভুলে যায়নি। একদম একদম, এখনো আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে মুগ্ধর রক্ত, আবু সাইদের রক্ত এখনো তারা ভুলতে পারছে না। আসলে এইটা ৩৫ দিন বলেন বা ৩৬ দিন বলেন, এই অল্প সময়ে ভোলা সম্ভব না। আসলে এইটা আস্তে আস্তে ভোলা হবে। আমি যেটা বলতে চাচ্ছি বা সাধারণ মানুষ যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এতগুলো রক্ত বা এতগুলো তাজা প্রাণের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে। এবং তারা চাচ্ছেন সেই স্বাধীনতাকে ধরে রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে। তারা বলছেন বাংলাদেশ সাম্যের হবে, মর্যাদার হবে, মানবিকতার হবে। মানবিকতার হবে। পাশাপাশি আমি বলবো যে মানুষ ভুলে যায় না। আমরা যদি গ্রাফিতির দিকে তাকাই, দেয়াল চিত্রের দিকে তাকাই, সেখানেই দেখব আমরা এই যে নতুন প্রজন্ম বা আমরা যখন বলি যে একটি ঘটনা দিয়ে সরকার আরেকটি ঘটনাকে চাপা দেয়, ধামা চাপা দেয়, সেটিও কিন্তু নেই। দেয়াল চিত্রে সব কিছুই কিন্তু ফুটে উঠেছে। আর একটু জানিয়ে রাখি যে রাজু ভাস্কর্য থেকে যে শহীদী মার্চ যেটি শুরু হবে, সেটি রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত, এরপর সায়েন্স ল্যাব, এরপর কলাবাগান, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। 3টা পার হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো মূল আয়োজনটি শুরু হবে। তখন আবারও যুক্ত হব, তখন সরাসরি দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো শহীদী মার্চের আদ্যপান্ত। এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্যের সামনে থেকে সবশেষ খবর। বাপি, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং তার সঙ্গে ছিলেন সহকর্মী আল কাসের। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে এবং হতাহতদের স্মরণে সারা দেশে শহীদী মার্চ কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি তোলেন তারা। ঠিক 1 মাস আগে বাংলার গগনে নতুন সূর্যের আবির্ভাব হয়। বিজয়ের উল্লাসে সারা বাংলা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্ম। সেই মাহেন্দ্রক্ষণের আজ 1 মাস পূর্ণ। আন্দোলনের শত শত নিহতদের স্মরণে দেশজুড়ে শহীদী মার্চ পালন। রহমতুল্লাহ সর্দার সাব্বির গণ অভ্যুত্থানের আগের দিন অর্থাৎ 4 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের সময় পুলিশের গুলি এসে চোখে লাগে তার। নির্মমতার এক জ্বলন্ত ইতিহাসের সাক্ষী সে। ভাগ্যক্রমে বেঁচে যান ব্রজমোহন কলেজের সাবেক এই শিক্ষার্থী। পতাকা মাথায় বেঁধে হুইলচেয়ারে হাতে লাল সবুজের নিশান নিয়ে শহীদী মার্চে সামিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সড়কে মিছিল করেন তিনিও। যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমার মতো যে সকল ভাইয়েরা চোখ হাত পা হারিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীর বাংলাদেশ সুন্দর, বৈষম্যহীন, শোষণমুক্ত হোক এই প্রত্যাশা কামনা করি। আগামী দিনে সুন্দর ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতেও শহীদী মার্চ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো অধিকার বঞ্চিত মানুষ থাকবে না। আওয়ামী লীগের দূষণরা আপনারা যদি কোনো অপচেষ্টা করেন, কোনো চক্রান্ত করেন ভারতে বসে বসে, তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরা রুখে দেব। 5 আগস্টের শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন সুনামগঞ্জের শিক্ষার্থীরা। এ সময় হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। রাষ্ট্র সংস্কারের আন্দোলনে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারিও দেয়া হয়। স্বৈর শাসন যেন আরেকবার আমাদের
আমাদের বাংলায় না জন্মাতে পারে। আমরা সোচ্চার ছিলাম, সোচ্চার আছি, সোচ্চার থাকবো। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে নাটোরেও ছাত্র শিক্ষক শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্রদের ভূমিকা থাকবে বলে আশাবাদী শিক্ষকরা। এছাড়া দেশজুড়ে পালন হচ্ছে শহীদী মার্চ কর্মসূচি। লাবিব হাসান, সময় সংবাদ। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় ঢাকা সেনানিবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ৩ বাহিনী প্রধান। এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন শিখা অনির্বাণে। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। ৩ বাহিনীর একটি চৌকস দল সরকার প্রধানকে গার্ড অব অনার দেয়। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। এ সময় উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর সশস্ত্র বাহিনী বিভাগে যান প্রধান উপদেষ্টা। এ সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৩ বাহিনী প্রধান। পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার সহ ৫ নির্বাচন কমিশনার। শেষবারের মতো গণমাধ্যমের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তবে এদিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সে বিষয়ে লিখিত পরামর্শ দেন আউয়াল কমিশন। সরাসরি না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে একদলীয় হয়েছে সে বিষয়টিও স্বীকার করেন তারা। মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। শেষবারের মতো গণমাধ্যমের মুখোমুখি আউয়াল কমিশন। বৃহস্পতিবার একযোগে পদত্যাগ করেন সবাই। দুপুর 12টায় লিখিত বক্তব্য শুরু করেন কাজী হাবিবুল আউয়াল। সে সময় 2জন কমিশনার সঙ্গে থাকলেও বাকি 2জন নিজেদের রুমেই অবস্থান করেন। 5 থেকে 6টি ধাপে এই কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি হাবিবুল আউয়াল। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে একদলীয় ছিল সেটি উল্লেখ করেন তিনি। 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি। ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। 2024 সালের 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে। প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না। আমি স্পষ্ট করে বলছি, আওয়ামী লীগের শাসনামলে বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন কমিশন। তবে বরাবরের মতো শেষ দিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সেই পরামর্শ দেন কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। বক্তব্য শেষে গণমাধ্যমের সামনেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি। শেষ কর্মদিবসের সংবাদ সম্মেলনকে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় হিসেবে অভিহিত করে আউয়াল কমিশন। যদিও লিখিত বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান সবাই। একযোগে সকল সদস্যের পদত্যাগ বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। পদত্যাগের পরপরই এই ভবন থেকে বেরিয়ে যান আউয়াল কমিশনের সদস্যরা। রফতানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানায় বহিরাগতরা নাশকতা করলে তাদের আটক করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান বিজিএমইএ এর জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব। আর্মির ম্যাজিস্ট্রেট পাওয়ারটা নাই, সেটার জন্য আমরা কথা বলেছি। আজকেও প্রেসিডেন্ট মাননীয় হোম অ্যাডভাইজারের সাথে কথা বলেছেন, এটা ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে এবং আজকে থেকে অ্যারেস্টিং অথরিটি তাদেরকে দেয়া হয়েছে পুলিশকে। পুলিশ আজকে থেকে অ্যারেস্ট করবে। গতকালকে পর্যন্ত পুলিশের ওরকম স্ট্রং কোনো ইনস্ট্রাকশন ছিল না। আমরা আজকে ক্ল্যারিফাই করেছি আজকে থেকে যারা বহিরাগত, এবং আমরা বলছি যে মেশিনে বসে কাজ করে না সেই শ্রমিক না, যে বহিরাগত যার আইডি কার্ড নাই তাকে যেন অ্যারেস্ট করা হয়। নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মেয়ের করা এক রিটের প্রেক্ষিতে আদেশ দেন হাইকোর্ট।
হারিস চৌধুরীর মেয়ের দাবি, বীর মুক্তিযোদ্ধা বাবাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে দাফন তো করাই হয়নি, উল্টো জীবিত দেখাতে চাপ দিয়েছিল আওয়ামী লীগ সরকারের একটি মহল। বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় তার পরিবারকে নানা রকম নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব 111 সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা। হারিস চৌধুরী কোথায়? 2021 সাল পর্যন্ত এ নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী দেশে আছেন, তবে রয়েছেন আত্মগোপনে। কিছুদিন পর গণমাধ্যমে আরেকটি খবর আসে, 2021 সালের 3 সেপ্টেম্বর মারা গেছেন হারিস চৌধুরী। তিনি পান্থপথের একটি বাসায় মাহমুদুল হাসান নামে বসবাস করতেন। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই দাফন করা হয় তাকে। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। মেয়ে সামিরার দাবি, বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে। তারা প্রপোজ করেছিল তার ডিএনএ টেস্ট করবে, লাশ তুলবে, ভেবেছিল আমি ভয় পেয়ে যাব। আমি বলেছি প্লিজ করুন। তখন আবার তারা পিছিয়ে গেলেন, ব্যাপারটিকে পেন্ডিং রেখে দিলেন, ঝুলিয়ে রেখে দিলেন। স্থানে স্থানে আমরা হ্যারাসমেন্টের শিকার হলাম। আমার মার এনআইডি ইস্যু করলো না, আমাদের বলতে হবে যে আমাদের বাবা জীবিত আছেন, আমরা রিফিউজ করলাম। আমি এখন পর্যন্ত এই দেশের এনআইডি নেইনি, কারণ আমাকে লিখতে হবে যে আমার বাবা জীবিত আছেন। আইনজীবী বলছেন হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সে কারণে যথাযথ পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়েই দাফন করা উচিত। রিমেইনিং যা আছে ওই সাভারের মাদ্রাসার প্রাঙ্গণে সেটা তুলে এনে ডিএনএ টেস্ট করে ওনার প্রকৃত পরিচয়টা ডিটারমাইন করে ওনাকে যাতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী প্রাপ্য সম্মান সহ একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ ওনার বাড়িতে দাফন করা হয়। হারিস চৌধুরী মেয়ে আরও জানান, বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় নানা রকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তার পরিবারকে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধু পদত্যাগেই সমাধান নয়, নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কথা বলেন তারা। এছাড়াও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সাজানোর পরামর্শ দেন তারা। বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে। তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশন সংস্কার সহ তারা কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবীর মতামত দিয়ে এই সরকার নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সেজে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে, যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তৎকালীন সরকার যা করেছিল তা সুস্পষ্ট গণহত্যা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, কেবল ক্ষমতায় টিকে থাকতেই লাশ গুম করা হয়েছে। এই গণহত্যা যারা চালিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের নেতাকর্মীদের উপর নানাভাবে জুলুম করা হয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, আইন হাতে তুলে নেবেন না কেউ, তবে সুনির্দিষ্ট ঘটনায় মামলা হবে, দোষীদের সাজা পেতে হবে। ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে যেভাবে প্রথম দিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো, তারা একটা দাবি কোটা সংস্কারের দাবিতে, কোটা বন্ধের দাবিতে নয়, বিলুপ্তির দাবিতে নয়, সংস্কারের দাবিতে তারা নেমেছিল। এটি ছিল সুস্পষ্ট গণহত্যা। যাদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই, এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। বিডিআর হত্যা যজ্ঞে কয়েকজন সেনা কর্মকর্তা, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও প্রতিবেশী দেশের জড়িত থাকার প্রমাণ পেয়েছিল সেনাবাহিনীর তদন্ত কমিটি। সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন ওই কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন।
তিনি আরও জানান, অনেক সেনা কর্মকর্তার ভূমিকা ছিল রহস্যজনক। হত্যায় জড়িতদের আওয়ামী লীগ সরকার পুরস্কৃত করেছিল বলেও জানান তিনি। তদন্ত কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তদন্তের সময় তার অভিজ্ঞতার বর্ণনা দেন। শুধুমাত্র অপারেশন ডাল ভাত কর্মসূচির জন্য 15 বছর আগের সেই দিনটিতে কোনো বিদ্রোহ সংগঠিত হয়নি, বরং সেটি ছিল বাংলাদেশকে দুর্বল করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল। এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। সারা খাতুন ওখানে গিয়েছেন, কি কারণে গিয়েছেন আমরা জানি না। সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, ওনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন। জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আলমারা গিনি, এমপি রেজা, ওয়ারসেদ হোসেন বেলাল, হাসানুল হক নূর, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ। এইখানে একটা ছিল মিলিটারি সিচুয়েশন, ইনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করা? তিনি আরো জানান, বিভিন্ন সংস্থার সদস্যদের সাক্ষ্য নিতে চাইলে সেনাবাহিনীর তদন্ত কমিটিকে অসহযোগিতা করা হয়, বরং তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের পদোন্নতি দিয়ে বিদেশে পাঠিয়ে দেয় সরকার। এমনকি প্রতিবেদন প্রকাশের আগে তদন্ত কমিটিকে গোপনীয়তার চুক্তি করতে চাপ দেয়া হয়। তখন আমাদেরকে জানানো হয় যে র্যাব থেকে কোনো ধরনের ইনপুট দেওয়া হবে না। আমরা ডিজিএফআইকে চিঠি লিখি, কৌটুবিনকারীতে স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠানো অনুরোধ করি, বলেন আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন জানান, সীমাবদ্ধতার কারণে এতদিন মুখ খুলতে পারেননি তিনি। আমি অপেক্ষায় ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। অগাস্টের বন্যার ক্ষত না কাটতেই আবারও নতুন করে বন্যার শঙ্কা। আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র চলতি মাসের শেষ দিকে আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানালেও আসার খবর হলো বর্ষাকালীন এবারের বন্যা হতে পারে স্বল্পমেয়াদী। আর বিশেষজ্ঞ বলছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদে অবকাঠামোগত উন্নয়ন। রৌনক নিয়ন্তার রিপোর্ট। আসলে আমরা 3 দিন আগে একটা সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যেতে পারে, তবে ক্ষেত্র বিশেষে এটা কম হতে পারে, কারণ আকস্মিক বন্যাতে আমরা দেখতে পেয়েছি যে কিছুটা অনিশ্চয়তা থাকে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত আমরা বলতে পারি যে এখন সাধারণভাবে বলা যেতে পারে যে এই মুহূর্তে আমরা সাধারণভাবে বন্যা ঝুঁকি তেমন লক্ষ্য করছি না। দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ অঞ্চল, সুনামগঞ্জ অঞ্চল এবং পূর্বাঞ্চল যেগুলো আছে, কুমিল্লা অঞ্চল সহ যে ফেনী অঞ্চল, এসব অঞ্চলের ক্ষণস্থায়ীভাবে অর্থাৎ স্বল্পমেয়াদে একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির প্রয়োজন তুলে ধরে বিশেষজ্ঞ বলছেন, শক্তিশালী ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদে অবকাঠামোগত উন্নয়ন। যে সমস্ত জায়গায় বাঁধ ঝুঁকিপূর্ণ, এমব্যাঙ্কমেন্টের কথা বলছি, তো সেই জায়গাগুলিকে হয়তো ঝুঁকিপূর্ণ জায়গাকে বালুর বস্তা ফেলে রিলিফ, রিহেবিলিটেশন, এই জায়গাগুলিতেও কিন্তু আমাদের একটা প্রস্তুতি রাখা উচিত। নদীর যে ক্যারিং ক্যাপাসিটি, সেখানেও কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে পানি দ্রুত নেমে যেতে পারছে না। তো সেই জায়গাগুলিতে স্ট্রাকচারাল মেজার্স এবং নন স্ট্রাকচারাল মেজার্স দুটোই কিন্তু আসলে আমাদের বন্যা ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। অর্থাৎ খনন করতে হবে, পানি দ্রুত চলে যেতে হবে, খাল নদীর সাথে কানেক্টিভিটি সেটাই করতে হবে, আবার যে সমস্ত জলাশয় ছিল সেগুলিকে রক্ষা করতে হবে। বাঁধ নির্মাণের ক্ষেত্রে সঠিক ও বিজ্ঞানসম্মত পরিকল্পনার কথাও বলেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল ওয়াটার পলিসিতে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে আপনার বাঁধ দিয়ে, আপনার এমব্যাঙ্কমেন্ট দিয়ে রক্ষা করতে হবে, কিন্তু যেগুলি হচ্ছে ন্যাচারাল ফ্লাড প্লেন, যেখানে আসলে সেডিমেন্ট ছড়িয়ে যেতে পারে, ডিস্ট্রিবিউট হতে পারে, সেই জায়গাগুলি আসলে এরকম রাখতে হবে। একই সঙ্গে আবহাওয়া পূর্বাভাসের সতর্কীকরণ তথ্য সাধারণ মানুষের বোধগম্য করতে সহজ ও সাবলীল ভাষা ব্যবহারের তাগিদ দেন বিশেষজ্ঞরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি, পতাকা হাতে হাজার হাজার শিক্ষার্থী। বললেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ।
মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন সিইসি সহ 5 কমিশনার। গ্রহণ করলেন রাষ্ট্রপতি। নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ হাবিবুল আউয়ালের। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।